ও খপ করে একটা প্রশ্ন করে বসল। এই প্রশ্নের জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। বড় ব্যথা দিল প্রশ্নটা করে। বিয়ে করেছেন? নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মরফোলজি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 12 সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে। তিনি মূলত উপন্যাস এবং ছোট গল্প লেখার জন্য খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী এবং অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি এবং অশনি সংকেত ইত্যাদি। আমাদের আজকের গল্প তার লেখা মরফোলজি। আজকের গল্প পাঠে আমি সৌমজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প মরফোলজি। নির্মলার সঙ্গে মেডিকেল কলেজে যেদিন ঢুকি সেদিনই প্রথম দেখা। আমি আইএসসি পাশ করে মেডিকেল কলেজে ঢুকেছি। বয়স 19। চোখে প্রথম যৌবনের রঙিন নেশাটা একেবারেই ছিল না বললে ভুল বলা হবে। সে যতই অধ্যয়ন পরায়ণ ভালো ছেলে হই না কেন, সেই নেশার ঘোরেই বোধ হয় নির্মলাকে স্বর্গের দেবী বলে মনে হলো প্রথম দর্শনেই। ছিপছিপে সুন্দর মেয়ে, টানা টানা চোখ, জোড়া ভুরু, দিব্যি দেখতে মুখখানি, নীল রঙের শাড়ি পরনে, গায়ে ফুল হাতা ব্লাউজ, সরু চুড়ি কগাছা হাতে, চোখে মুখে একটা দীপ্ত বুদ্ধির ছাপ। নারীসুলভ লজ্জা তার মধ্যে মোটেই নেই, আছে বিদ্রোহিণীর উগ্র চ্যালেঞ্জ। আমার মনে হতো ওর সতর্ক এবং সজাগ দৃষ্টি পুরুষ জাতকে চ্যালেঞ্জ করছে যে আমার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা করতে এসো না, আমি সে ধরনের মেয়ে নই, খবরদার। সেই জন্যেই যতদিন যেতে লাগলো ততই আমি ওর দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়তে লাগলাম। তখন জানি না যে আমার জীবনটা একেবারে মাটি করে দেওয়ার জন্য ও এসেছে। কার জন্য আজ আমি এই 45 বছরের প্রৌঢ়তায় পদার্পণ করেও অকৃতদার, সন্তান সন্ততিহীন, ছন্ন ছাড়া, লক্ষ্মী ছাড়া মানুষ? কার জন্য সারা জীবন তৃপ্তি পেলাম না, সুখ পেলাম না, নিজের বলতে কাউকেই পেলাম না? টাকা রোজগার করতে হয়, করে যাচ্ছি, খেতে হয়, খেয়ে যাচ্ছি, কলেজে অধ্যাপনা করতে হয়, করে যাচ্ছি। জীবনের না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো অবলম্বন। শুনেছি অনেকের এরকম হয়, প্রেমের নেশায় পড়ে অল্প বয়সে সে নেশা কাটিয়েও ওঠে। কিন্তু আমার মতো এমন উচ্ছন্নে যায় কি? যাকগে সেসব কথা। কেমন করে কি হলো সেটাই বলি। আমাদের ক্লাসে অনেকগুলি মেয়ে ছিল। কেউ বিএসসি, কেউ আইএসসি পাশ করে মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল। 5টি মেয়েকে আমার আজও বেশ মনে আছে। একজনের নাম শকুন্তলা সেন। শ্যামবর্ণ, দোহারা চেহারা, বড় বড় চোখ এবং মুখশ্রী মন্দ নয়। হাতের কবজির কাজটা বড্ড মোটা বলে মনে হতো। শকুন্তলা ছিল বড় শান্ত মেয়ে, কোনো দিকে চাইতো না, এক মনে প্রফেসরের বক্তৃতা শুনে নোট করে যেত। একজনের নাম সুনীতি। তার উপাধি আমার মনে নেই। ওর রং ছিল প্রচণ্ড ফর্সা, গোল চাঁদের মতো মুখখানা। ফ্লার্ট টাইপের মেয়ে, ক্লাসের ছেলেদের নাচিয়ে নিয়ে বেড়াতো। একটির নাম ছিল মহামায়া বন্দ্যোপাধ্যায়। সেকেলে নাম, কিন্তু বড্ড একেলে মেয়ে। সুন্দরী হিসেবে মন্দ নয়,
অতি চমৎকার গঠন এবং পরিপাট্য শরীরের, খুবই শৌখিন, চোখে চশমা, কথায় কথায় হেসে লুটিয়ে পড়ত। এটিও ফ্লার্ট টাইপের মেয়ে। মহামায়ার সঙ্গে একসঙ্গে আসত ওরই কি একরকম সম্পর্কের বোন হয়, চপলা বন্দ্যোপাধ্যায়। দেখতে শুনতে মহামায়ার চেয়েও ভালো, কিন্তু বড় নিরীহ, ভালো মানুষ, সাত চরে কথা বের হতো না। আরেকটি গরিব ঘরের মেয়ে ছিল, ওর নাম বেলা চক্রবর্তী। মোটাসোটা, ফর্সা, সাদাসিধে সুতির শাড়ি পরে আসত, সাদা ব্লাউজ, ফুল হাতা। সকলের সঙ্গেই মিশত, সকলের সঙ্গেই হেসে কথা বলতো। বুদ্ধিশুদ্ধি একটু কম বলেই মনে হতো। এদের সকলেরই বয়স 19-20 মধ্যে। সেদিক থেকে আমরা প্রায় সকলেই সমবয়সী, 1-8 বছরের বেশি বা কম, এক শকুন্তলা ছাড়া। তার বয়স ছিল আমাদের চেয়ে 3-4 বছর বেশি। আমরা আড়ালে নিজেদের মধ্যে বলতাম, শকুন্তলা দিদি। যেমন হয়ে থাকে। ক্লাস শুদ্ধ ছেলে ঝুঁকে পড়ল মেয়েদের দিকে, যে যার সঙ্গে জমিয়ে নিতে পারে। প্রাণপণে চেষ্টা করতে লাগল। মাস 2 অগ্রসর হয়নি, ফার্স্ট ইয়ার MB ক্লাস। এরই মধ্যে বেঁধে গেল প্রণয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা, ঝগড়া এবং রেষারেষি। এক এক মেয়ের পেছনে 4-5টি কিংবা ততোধিক ছেলে। থার্ড ইয়ার ক্লাসে সেবার বিখ্যাত সুন্দরী ফিরিঙ্গি মেয়ে মিস ইভসাম পড়ত। আমরা কলেজে ঢুকেই শুনি, মেডিকেল কলেজ শুদ্ধ ছাত্র, তার জন্যে পাগল। এই ফিরিঙ্গি মেয়েটির নাম চিরকাল লেখা থাকা উচিত মেডিকেল কলেজের অলিখিত ইতিহাসে। অন্তত 2টি আত্মহত্যা এবং বহু সংখ্যক ছেলের উচ্ছন্নে যাওয়ার জন্য এই মেয়েটিই দায়ী। 4-5টি পিতার বিষয়পুত্র কর্তৃক সমর্পিত হয়েছে এই দেবীর দেবীমূলে অর্ঘ্যস্বরূপ। তবুও এর আকাঙ্ক্ষা মেটেনি। আমি মিস ইভসামকে দেখলাম কলেজের বার্ষিক উৎসবে ছাত্রছাত্রীদের গ্যালারিতে। এই প্রথম তাকে দেখি। খুব চটকদার সুন্দরী বটে। বয়স 22-এর বেশি নয়, বিদ্যুৎলতা। তবে আমি দূর থেকে দেখেছি এই পর্যন্ত। আরও অনেকবার দেখেছি, লম্বা করিডরে পাশ কাটিয়ে চলে যেতেও দেখেছি। কিন্তু ফার্স্ট ইয়ারের ছেলেদের সঙ্গে কথা বলার বা নড করবার মতো সহৃদয়তা মিস ইভসামের ছিল না। ফার্স্ট বা সেকেন্ড ইয়ারের কোনো ছেলেকে সে পাত্তা দিত না। কেনই বা দেবে? তার স্তাবক বর্গের মধ্যে পাশ করা হাউস সার্জেনরাও ছিল, উঁচু ক্লাসের ধনী ছাত্র ছিল, শোনা যায় 2-1 অধ্যাপকও ছিলেন। আমি ছিলাম লাজুক এবং গম্ভীর প্রকৃতির, আইএসসিতে স্কলারশিপ পাওয়া ছাত্র। লেখাপড়া ছাড়া আর কিছুই বুঝতাম না। মেয়েদের সংকোচে পাশ কাটিয়ে যেতেই চিরকাল অভ্যস্ত। লজ্জায় চোখ তুলে অপরিচিত মেয়েদের দিকে চাওয়া ছিল আমার পক্ষে কঠিন ব্যাপার। আজকের দিনের কথা নয়, কথা হচ্ছে আজ থেকে 24 বছর আগের। তখন মেয়েরা বেথুন কলেজ ছাড়া অন্য কোনো কলেজে পড়তো না, আর পড়তো মেডিকেল কলেজে। মেয়েরা তখন অনেক ছাত্রের কাছেই অন্য জগতের জীব বা দেবী টেবি বলে গণ্য হতো। মেডিকেল কলেজে ঢুকে প্রথম সহপাঠিনী রূপে ওদের পেয়ে ছাত্রদল যদি ঝুঁকে পড়েই ওদের দিকে, ওদের নিয়ে যদি বাঁধিয়ে দেয় হুড়োহুড়ি, তবে আশ্চর্যের কথা এমন কি? এই আবহাওয়ার মধ্যেও আমি ভালো ছেলে রূপে ফার্স্ট ইয়ারের 3-4 মাস দিলাম কাটিয়ে। এর মধ্যেই নির্মলাকে নিয়ে ক্লাসে অনেক কিছু হয়ে গিয়েছে। ধনী ছাত্র শশধর মুহুরী নির্মলার সঙ্গে ঘনিষ্ঠতা করবার চেষ্টা করতে গিয়ে সেই চ্যালেঞ্জপূর্ণ উগ্র দৃষ্টির সামনে এতটুকু হয়ে গিয়েছে। আরও কয়েকটা ছাত্র চোখ রাঙানি খেয়েছে রীতিমতো, অথচ ওরাই মহামায়াকে বা সুনীতিকে নিয়ে মোটর বিহার করত।
কলেজ রেস্টুরেন্টে গিয়ে একসঙ্গে খেত, গেটের কাছে দাঁড়িয়ে থেকে সঙ্গে করে ট্রামে উঠত। আমার কি ছিল? ক্লাসে এসে নির্মলার দিকে চেয়ে থাকতাম, যখনই সুবিধে হতো তখনই। ভয় হতো, বুক ঢিপ ঢিপ করত, পাছে নির্মলা কিছু মনে করে। একদিন আমি ওর দিকে চেয়ে আছি, ওর সঙ্গে হঠাৎ চোখাচোখি হয়ে গেল। সেও এক অপ্রত্যাশিত ধরনের আশ্চর্য ব্যাপার। আমি ওর দিকে চাইতে গিয়ে দেখি ও আমার দিকে চেয়ে আছে। আমার আগের থেকে ও আমার দিকে চেয়ে আছে। আমার সারা শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। কেন নির্মলা আমার দিকে চেয়ে আছে? আমাকে কি ওর ভালো লাগে? নইলে কেনই বা সে আমার দিকে চাইল? সকলেই বলতো আমার চেহারা নাকি ভালো। চিরকাল শুনে এসেছি এই কথা আত্মীয় স্বজন সকলের কাছ থেকে। আয়নায় নিজের চেহারা দেখেও খারাপ মনে হয়নি কখনো। দেখতে ভালো বলে বিয়ের সম্বন্ধ দু একটা আসতো বই কি, তাও বেশ ভালোই বড় ঘর থেকে। আমাদের অবস্থাটা ভালো। কলকাতায় 3-4খানা বাড়ি আছে, ভাড়া থেকে মাসিক আয় হতো মন্দ নয়। তারপর আমিও স্কলারশিপ পাওয়া ছেলে, পড়াশুনোয় নাম করা ভালো ছেলে। বিয়ের সম্বন্ধ যদি দু একটা আসেই, তাতে অপরাধ কি? একদিনের কথা আমার আজও মনে আছে। শ্রাবণ মাসের দিন, কেমিস্ট্রি ক্লাস থেকে বেরিয়ে মাঠে নেমেছি। উদ্দেশ্য কলেজ রেস্টুরেন্ট থেকে এক পেয়ালা চা খেয়ে নেব। এমন সময় হঠাৎ আমার পেছনে কে যেন মৃদু স্বরে ডাকল, শুনুন। আমি চমকে উঠে পিছনে চাইলাম। নির্মলা! নির্মলা আমায় ডাকছে। আমি এদিক ওদিক চেয়ে দেখলাম, না, আর কেউ কোনো দিকে নেই তো। আমাকেই ডাকছে বটে। আমি বিস্ময়ের সুরে বললাম, আমাকে ডাকছেন? নির্মলা বোধহয় আমার আনাড়ি এবং আড়ষ্ট ভাব দেখে হাসতে যাচ্ছিল। হাসির রেখা ওর মুখে ফুটে উঠে তখনই মিলিয়ে গেল। সে বলল, আপনাকেই ডাকছি। ও, বলুন। আপনি প্রফেসর গুপ্তের নোট টুকেছেন? হ্যাঁ হ্যাঁ, টুকেছি তো। খাতাখানা কাইন্ডলি দেবেন একদিনের জন্যে? কালকেই ফেরত দিয়ে দেব। নিশ্চয় নিশ্চয়ই। এই নিন, এই নিন, নিন নিন নিন। আপনি যে কদিন ইচ্ছে রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। না, আমি কালই দিয়ে দেব। থ্যাঙ্কস। আমি যে সময় ওর হাতে খাতা দিচ্ছি, ঠিক সেই সময় আমাদের ক্লাসের বিশ্ব বখাটে ছোকরা সোমেশ্বর গুহ ঠাকুরতা অদূরে আবির্ভূত হলো। কোথার থেকে কি জানি। পায়ের শব্দে নির্মলা খাতা নিতে নিতে যেন চমকে উঠে পিছনে ফিরে তাকালো। পরক্ষণেই খাতা নিয়ে আর কোনো কথা না বলে হন হন করে চলে গেল। সোমেশ্বর আমার কাছে এসে দাঁত বের করে হেসে বলল, কি বাবা, ভালো ছেলে, ডুবে ডুবে জল খাওয়া? আমার রাগ হলো, লজ্জাও হলো। সোমেশ্বরের সঙ্গে আমার এমন কিছু ঘনিষ্ঠতা নেই। অত ঘন ঘন সিগারেট খাওয়া ছেলে, আমি ওর সঙ্গে ঘনিষ্ঠতা আলাপ করতে ঘৃণাই করতাম। ওরাও ভালো ছেলে বলে আমায় ঘৃণা করত। সব কলেজেই বখাটে ছেলেরা ভালো ছেলেদের ঘৃণা করে থাকে। আমি বললাম, কে? মানে ধরে ফেলেছি, নির্মলা সরকারের সঙ্গে জমালে কবে থেকে? হ্যাঁ, তলায় তলায় এত, বাবা, হাতে নাতে ধরে ফেলেছি আজ। কি বলছেন বাজে কথা? উনি আমার কাছে আজই কেমিস্ট্রি নোট চেয়ে নিলেন। আজই? মানে আজই? সোমেশ্বর শর্মা যেদিন দেখে ফেলেছে সেদিনই? সত্যি বলছি আমি। বেশ বাবা, বেশ। তবে বলে দিচ্ছি, বেশি ওদিকে নজর দিও না। হরিপ্রসাদকে চেনো তো? হরিপ্রসাদ ডুয়েল লড়বে তোমার সঙ্গে। সে বড় লোকের ছেলে। নির্মলার জন্য সে নিজের জমিদারি বিলিয়ে দেবে বলেছে।
পয়সা খরচ করতে সে কিন্তু পিছু পা হবে না। বাপের জমিদারি আমারও আছে, এটা জেনে রাখবেন। কথা শেষ করে আমি রেস্টুরেন্টের দিকে চলে গেলাম। ওদের মতো ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা কাটাকাটি করতে আমি ঘৃণা বোধ করি। কলেজ থেকে বের হয়ে একটা নির্জন স্থান খুঁজতে খুঁজতে চলে গেলাম গড়ের মাঠে। চিনে বাদাম চিবুতে চিবুতে কতক্ষণ ভাবলাম আজকের কথাটা। নির্মলা সরকার কি ধরনের মেয়ে আমি জানি। সে দেবী, আমার চোখে সে অতি পবিত্র। তার নামে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। এত মেয়ে তো আছে কলেজে, কিন্তু ওকে আমার এত ভালো লাগে কেন? এর কোনো জবাব নেই। সেই নির্মলা কিনা আজ আমার সঙ্গে কথা বলেছে, তাও নিজের থেকে। নোট চেয়ে নিয়ে গেল সে। কেন? আমারই নোট নিয়ে গেল। কলেজে তো অন্য ছেলে রয়েছে, ভালো ছেলে বলে নিয়ে গেল নাকি? ভালো ছেলে বলে নিয়ে থাকে যদি? মধুপ্রসাদ বা মাধবপ্রসাদ বলে একটি জৈন ছাত্র নাকি আমার চেয়েও ভালো। অবশ্যই এটা আমি শুনেছি আমি তাদের কাছ থেকে, যারা ক্লাসে আমাকে হেয় প্রতিপন্ন করতে পারলে খুশি হয়। যাই হোক, সে রয়েছে তো। আজ কি সুন্দর দিনটা আমার। কার মুখ দেখে উঠেছিলাম কি জানে। পরদিন রবিবার নেশার ঘোরে সারা দিন কেটে গেল। আমার মনে সেই এক ভাবনা, নির্মলা আমার সঙ্গে ডেকে কথা বলেছে। ওর সঙ্গে আর দেখা হবে না। চলে যাব বহুদূর বিদেশে। অনেকদিন পরে ফিরে আসব। ওকে দেখিয়ে দেব আমি কত বড় ত্যাগী। হঠাৎ আমায় দেখে ও অবাক হয়ে যাবে। এসব সংকল্প অবশ্য সংকল্পই থেকে গেল। সোমবার ক্লাসে আবার ওর সঙ্গে দেখা হলো। সহজভাবেই ও আমার খাতা ফেরত দিল এবং আমিও সহজভাবেই নিলাম। এরপর মাঝে মাঝে ও আমার কাছ থেকে খাতা নিয়ে যায়, আবার 2-3 দিন পরে ফেরতও দিয়ে যায়। আমি ভাবি ওকে একদিন নির্জনে দেখা করতে বলবো, কিন্তু খাতা ফেরত নেওয়ার সময় মুখ শুকিয়ে যায়, বুক ঢিপ ঢিপ করে। কোনো কথাই মুখ দিয়ে বেরোয় না, কোনো একটা কথাও বেরোয় না। সহজভাবে আমি ওর সঙ্গে ব্যবহার করতে পারি না দেখলাম। সহজভাবে চলতে চেষ্টা করি, বাইরে দেখাই সম্পূর্ণ সহজভাবেই চলছি, কিন্তু ভেতরে ভেতরে ভয়ানক আড়ষ্ট এবং মুখ চোরা হয়ে যাই। জিভ শুকিয়ে আসে কেন কে জানে। বুকে ঢিপ ঢিপ শব্দ যেন ও শুনতে পাবে মনে হয়। কিসের একটা ঢেউ গলা পর্যন্ত পৌঁছে গলার স্বর আটকে দেয়। গোটা ফার্স্ট ইয়ার এইভাবেই কেটে গেল। অন্য কোনো মেয়ের দিকে আমার মন নেই। তাদের মধ্যে অনেকে কথা বলে আমার সঙ্গে, অত্যন্ত সহজভাবে তাদের সঙ্গে মিশি। 2-1জনকে চাও খাওয়াই কলেজের মধ্যে এবং বাইরে, কিন্তু নির্মলার বেলা সব গোলমাল হয়ে যায়। কিন্তু এসব তো সাধারণ কথা। আসল ব্যাপার হচ্ছে আমার প্রতিদিনের ভীষণ বেদনা এবং মনোকষ্ট। সে যন্ত্রণা দিন দিন আমার বাড়ছে। ভেতরে ভেতরে শুকিয়ে যাচ্ছি, অথচ কাউকে বলতে পারি না সে দারুণ যন্ত্রণার কথা। সকাল থেকে সাগ্রহে প্রতীক্ষা করি সেই সময়টির, আবার ওর সঙ্গে আমার দেখা হবে। 8টা বাজল, এখনো 3 ঘন্টা। 11টায় ক্লাস, 10টা বাজল। অমনি শুরু হলো। কিছুতেই মনকে শান্ত করতে পারি না। প্রতিদিন ভাবি আজ কলেজে গিয়ে ওর সঙ্গে সব কথা খুলে বলবো, কিংবা আশা করি ও আজ হয়তো আমাকে বলবে, চলুন চলুন না, আপনিও আমি বেরিয়ে আসি। কিছুই তো ঘটে না কোনোদিন। কি যে সব যন্ত্রণার দিন গিয়েছে আমার, এখনো মনে করলে আমার হৃদকম্প হয়। ভগবানের কাছে বলি
অমন অবস্থা যেন অতি বড় শত্রুরও না হয়। পুরো 1.5 বছর সহ্য করলাম সেই যন্ত্রণা। সেকেন্ড ইয়ারে উঠে ঠিক করলাম মেডিকেল কলেজ ছেড়ে দেব। এরকম যন্ত্রণা আর বেশি দিন সহ্য করতে পারবো না। অসহ্য হয়ে উঠেছে আমার পক্ষে, সত্যি অসহ্য হয়ে উঠেছে। বাড়িতে বলে সব রাজি করলাম। বললাম ডাক্তারি পড়ায় আমার মন নেই, এবার মরা কাটা শুরু হবে। মরা কাটা আমার দ্বারা হবে না, ছেড়ে দেব মেডিকেল কলেজ, বিএসসি পড়ব। এই সময় একটা ঘটনা ঘটল একদিন। আমার একটা নোট বই 4-5 দিন হলো নির্মলার কাছে ছিল। হঠাৎ ভাবলাম ওর হস্টেলে গিয়ে খাতাখানা নিয়ে আসব। খুব দুঃসাহসিক সংকল্প। মেডিকেল কলেজের কম্পাউন্ডের মধ্যেই মেয়েদের হস্টেল। বেলা 4:30। কিছুক্ষণ আগে অ্যানাটমির ক্লাস শেষ হয়েছে। দেওয়ান বাহাদুর হরিলাল বাবুর নাম করা ক্লাস। 2 শব্দটি করার জো ছিল না কোনো ছাত্র বা ছাত্রীর। ফিরিঙ্গি ছাত্রগুলো পর্যন্ত চুপ করে থাকত। গার্লস হস্টেলের দরজায় যেতেই দারোয়ান বললে, কাকে খুঁজলেন বাবু? আমি বললাম, মিস निर्मला সরকার, सेकंड ईयर। नाम तो लिख दीजिए बाबू इस स्लिप पे, मेट्रन के पास ले जाना होगा। দারোয়ান স্লিপ নিয়ে চলে গেল মেট্রানের কাছে। আমার বুকের মধ্যে ততক্ষণ বিরাট তোলপাড় শুরু হয়ে গিয়েছে। মুখ শুকোতে আরম্ভ করেছে। মনকে বোঝালাম, কেন? আমি তো ছেড়েই যাচ্ছি কলেজ। নির্মলার জন্য তো আমি এখানে আসিনি। আমি এসেছি আমার নোট বই নিতে। নির্মলার সঙ্গে আমার কি সম্পর্ক? বারে, আমার নোট বই আমি চেয়ে নেব না? এতে আর কি এমন হয়েছে? নির্মলা যদি কিছু মনে করে তো করুক। একটু পরে দারোয়ান দেখি ফিরে আসছে। আমার বুকের মধ্যেও যেন গর্ত হয়ে খানিকটা বসে গিয়ে একটা ভ্যাকিউমের সৃষ্টি হলো। দারোয়ান কি বলবে? নির্মলা বিরক্ত হয়ে হয়তো বলে পাঠিয়েছে, এখানে কেন? কাল ক্লাসে দেখা করবেন, ভারী বিরক্ত হয়েছে আমার উপর। আমার নোট বইয়ে আমার দরকার থাকতে পারে না? জরুরি দরকার কি আমার একদমই থাকতে পারে না? তুমি এনেছিলে কেন আমার নোট বই? বেশ তো। দারোয়ান এসে বলল, आइए बाबू, विजिटर्स रूम में बैठिए। ভিজিটার্স রুমে বসতে বলল যে? তাহলে নির্মলা চটেনি? না না না, ঠিকই তো। তো কেনই বা চটবে? চটবার কি আছে এর মধ্যে? ভিজিটার্স রুমে গিয়ে বসবার একটু পরেই একখানা ফিকে নীল রঙের শাড়ি পরে স্যান্ডেল পায়ে দিয়ে নির্মলা হাসি মুখে ঘরে ঢুকল। পিঠে চুল খুলে এলিয়ে দেওয়া। ক্লাস থেকে ফিরে স্নান করেছে। ও ঘরে ঢুকে বলল, কি ব্যাপার, আপনি যে হঠাৎ? আমার মনের অবদমিত আবেগ যেন উত্তাল হয়ে উঠল বুকের মধ্যে। এখানে তো কেউ নেই। নির্মলা সরকার আমার সামনে। শুধু দুজন এই ঘরের মধ্যে, আর আর কেউ কোথাও নেই, কেউ নেই। বলে ফেলি এরকম সুযোগ জীবনে আর কখনো আসবে না, বলেই ফেলি আজকে। 1.5 বছরের মধ্যে মহাপ্রতীক্ষিত সেই পরম শুভ মুহূর্তটি আজ সমাগত এই মেয়েদের হস্টেলের নির্জন ভিজিটার্স রুমে। না 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 না, আজকের দিনটা হাতছাড়া করা যাবে না। ছেড়ো না এই সুযোগ, ছেড়ো না। যা হয় হবে, যা হয় হবে, হোক হোক, হয় আজ এসপার নয়তো ওসপার। আমি ওর চোখের দিকে চাইলাম। নির্মলাও দেখি আমার চোখের দিকে চেয়ে আছে। আমার মনে হলো, অবশ্য আমার ভুলও হতে পারে, তবে আমার আজও তাই ধারণা যে ওরই চোখে সেদিন প্রতীক্ষার দৃষ্টি দেখেছিলাম। অতি অল্পক্ষণের জন্য এ কথা আমার মনে হয়েছিল। তারপরেই ওর দিকে চেয়ে আমি বললাম, নোট বইখানা নিতে এসেছি। ও, কাল একবার ভেবেছিলাম আসবো, কিন্তু নির্মলা আবার যেন প্রতীক্ষা এবং
আহ্বানের দৃষ্টিতে আমার দিকে চাইল। দেবীর মতো রূপ তার, কি উজ্জ্বল মুখ চোখ, কি ঢেউ খেলানো কালো মেঘের মতো একরাশ চুল, অপূর্ব রূপ ফুটেছে ওর। আমি চেয়ে চোখ নামিয়ে নিলাম। কেন চোখ নামিয়ে নিলাম? আজ আমার মনে হয় আমি ভুল করেছিলাম। মেয়েদের রূপ পুরুষের পুজোর জন্য নয়, তাকে আকৃষ্ট করার জন্য। নির্মলা আশা করে এসেছিল সেদিন, ওর আশা আমি ভঙ্গ করেছিলাম সেদিন, শুধুমাত্র নিজের ভীরুতার জন্য। ধিক্কার জানাই নিজেকে। ও বলল, তবে এলেন না কেন? আসলে আসতে পারিনি শেষ পর্যন্ত। একটা বিশেষ কাজ ছিল। আর একটা আশ্চর্য কথাও বলল। সে কথা ও যে আমাকে বলবে এমন আমি আশাও করিনি। তবুও বলি, এ কথার গুরুত্ব তখন আমি ততটা বুঝিনি, পরে যতটা বুঝেছিলাম। ও বলল, কাজ থাকলে বুঝি আমার কাছে আসা যায় না? আমি শুধু বোকার মতো হাসলাম। নির্মলা আবার বলল, বলুন না। না 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 না, ওই দেরি হয়ে গেল কি না, আমার উত্তরের বিশেষ কোনো মানে হয় না। অসংবদ্ধ প্রলাপ। কিসের দেরি হয়ে গেল? না না না, দেরি হয়নি, এমনি বলছি, এমনি এমনি। আপনি অদ্ভুত লোক। মানে কেন? কেন আপনাকে কি বোঝাবো, নিজে বুঝতে পারেন না? বসুন, আমি খাতাখানা আনি। আমি তো বুঝতে পারলাম না কিসে আমি অদ্ভুত হলাম। নির্মলার এ কথার মানে কি? একটু পরে ও ফিরে এলো, এসে একটা অদ্ভুত কাণ্ড করল। খাতাখানা আমার হাতে দিয়ে হঠাৎ ঈষৎ নিচু হয়ে যেন আমার দিকে এগিয়ে ঝুঁকে পড়ে আমার মুখের ওপর দৃষ্টিপাত করে মুখ সরিয়ে নিল। আর মুখ সরিয়ে নিয়েই সরে গেল এবং খিলখিল করে হেসে উঠল। আমার মাথা ঘুরে উঠল। গম্ভীর এবং সংযত মেয়ে নির্মলা ক্লাসের মধ্যে, তার একই লীলা। আমি খাতা হাতে নিয়ে উঠে বললাম, তবে আজ আসি। নির্মলার মুখের হাসি মিলিয়ে গেল। বলল, বসুন না। না না, যাই যাই, বেলা হয়েছে তো, কাজ আছে বাড়িতে, যাই। চললেন তাহলে? ডিসকাশন রুমে দেখা হবে কাল তো? হ্যাঁ হ্যাঁ হবে, যাই যাই, গেলাম। কাল ডিসকাশন রুমে আসবেন তো ঠিক? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। নির্মলা ফটক পর্যন্ত এগিয়ে এলো। আমি টলতে টলতে বাইরে এলাম। বাইরে এসে বাড়ি যাওয়ার সময় কয়েকবার ভাবলাম নির্মলার এ অদ্ভুত আচরণের অর্থ কি। ও তো অতি গম্ভীর মেয়ে, অন্য কারো সঙ্গে তো ও কথাই বলে না ভালোভাবে। আমাকে কি অন্য চোখে দেখে নাকি কি জানে। বাড়িতে তখন আমার বিয়ের জন্য খুব পীড়াপিড়ি চলছে। বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। নির্মলা আমার চোখে এবং মনে জল জল করছে তখন। অন্য মেয়েকে ওর আসনে বসাতে হবে? না না, অসম্ভব। নির্মলা খুব বড় লোকের মেয়ে, অভিজাত এবং উচ্চশিক্ষিত পরিবারের মেয়েও। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওকে পেতে যাওয়া মানে বামন হয়ে চাঁদে হাত। আমার মতো একজন নগণ্য ছেলেকে মেয়ে দেবে ওর বাবা মা? এ তো অসম্ভব। আমি কলেজ ছেড়ে দিলাম। কলেজে তিলে তিলে দগ্ধ হতে পারবো না আমি। মেডিকেল কলেজে মরা কাটা আমার দ্বারা হবে না। বিএসসি পড়লাম, প্রথম শ্রেণীর অনার্স পেলাম। এমএসসিতে দ্বিতীয় শ্রেণীর বটে, কিন্তু সেবার আমার বিষয়ে প্রথম শ্রেণীতে কেউ ছিল না। কলকাতায় একটা কলেজের অধ্যাপকের চাকরি জুটে গেল খুবই সহজে। ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়া কঠিন হতো না, কিন্তু আমি নির্ঝঞ্ঝাটে কাটাতে চাই জীবনটা। ভগবানের ইচ্ছেই আমার পয়সার অভাব নেই। কার জন্যেই বা অত খাটতে যাব? না বিয়ে থাওয়া, না ছেলে পুলে, বেশ আছি তো। নির্মলার কথা ভুলিনি, তার জন্যেই বিয়ে করতে পারলাম না। এ যে কি টান, কি মোহ,
কি করে বলবো? মন থেকে কিছুতেই সরাতে পারলাম কই। নির্মলার বিয়ে হয়েছিল একজন বিলেত ফেরত ডক্টরের সঙ্গে। নিজে সে একজন লেডি ডক্টর। একবার তার সঙ্গে দেখা হয়েছিল কিভাবে তা বলি। লেডি ডাফরিন হাসপাতালে নির্মলা তখন কাজ করে। আমি জানতাম সেটা। রোজ কলেজ থেকে বেরিয়ে লেডি ডাফরিন হাসপাতালের কাছে এসে মুখ উঁচু করে আমি দাঁড়িয়ে থাকতাম, সম্পূর্ণ অকারণে। কেন দাঁড়াই নিজেই তা জানি না। কলেজের ছুটির পর পা দুখানার গতি হয় লেডি ডাফরিন হাসপাতালের দিকে। আপনা থেকেই হয়। একদিন ওই রকমই অভ্যাস মতো এসে দাঁড়িয়েছি স্কটস লেনে, হাসপাতালের ঠিক নিচে। এমন সময় বৃষ্টি শুরু হলো। সেটা ছিল আশ্বিন মাস। আমার কাছে ছাতা নেই। ছাতা বওয়া আমার অভ্যেস নেই। দাঁড়িয়ে ভিজছি, সরে যেতে ইচ্ছে করছে না। ভিজে যাচ্ছি, তবুও কিসের আশায় চাতক পাখির মতো আকুল আগ্রহ নিয়ে মুখ উঁচু করে দাঁড়িয়েই আছি এবং অসারে ভিজছি। বোধহয় সাধনার কঠোরতায় সিদ্ধি আসে সর্বসিদ্ধিদাতা ভগবানের কাছ থেকে। তিনি দক্ষিণ পানি প্রসারিত করে অকপট সাধনের ফল হাতে হাতে দেন। তাই সব সাধনার এত নাম আমাদের দেশে। রাতারাতি সিদ্ধি লাভ। সব সাধনা টপ সাধনা যাজ্ঞে। আমার ফল এলো সম্পূর্ণ প্রত্যাশিতভাবে। এখনও তা ভেবে অবাক হয়ে যাই। হঠাৎ রাস্তার দিকে জানালা খুলে গেল হাসপাতালের দোতলায়। একটি মেয়ে উঁকি মেরে রাস্তায় আমায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখল। আমি চিনলাম, সে নির্মলা। নির্মলা কিন্তু আমাকে একবার দেখেই হাত দিয়ে এগিয়ে যেতে ইঙ্গিত করেই জানালা থেকে তখনই সরে গেল। আমি তো অবাক। আমার রক্ত তখন দ্রুত স্রোতে বুকের দিকে ঠেলে উঠছে। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। হাসপাতালের গেটের কাছে নির্মলা দাঁড়িয়ে আছে, হাতে একটা ছাতা। আমি এগিয়ে গেলাম। কতদিন পরে দেখা। ও হাত জোর করে বলল, নমস্কার, কোথায় আছেন? কি করছেন? কতদিন পর দেখা। হ্যাঁ 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 ওই তাই। কি করছেন আজকাল? হ্যাঁ, ও হ্যাঁ, কলেজে প্রফেসরি করছি অ্যাকচুয়ালি। ছুটির পরে এই পথে এসেছিলাম। তা হঠাৎ বৃষ্টিটা শুরু হলো হাসপাতালের সামনে আসতেই, তাই ওই জায়গাতে আমি এমএসসিতে তো ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছিলেন, বিলেতে গেলেন না কেন? আপনি তো স্টেট স্কলারশিপ পেতেন। হ্যাঁ না, কি হবে গিয়ে। পরক্ষণেই সংশোধন করে নিয়ে বললাম, বাবার শরীর খারাপ কি না। তা আপনি এখানে কি করছেন? রেসিডেন্ট হাউস সার্জন। আমি তো আগের বছরই পাশ করে বেরিয়েছি। নির্মলার দিকে চেয়ে দেখলাম ভালো করে। বালিকার চাঞ্চল্যের লেশমাত্র নেই ওর মধ্যে। এসেছে সুন্দরী পূর্ণ যৌবনের দীপ্তি ও গাম্ভীর্য। একটু যেন মোটা হয়ে গিয়েছে, তবে তা আমারই চোখে পড়ল। অন্য কেউ হঠাৎ দেখলে ওকে মোটা বলবে না। মধুশ্রীতে পূর্ণিমার চন্দ্রের পূর্ণতা। নির্মলাও দেখি আমার দিকে চেয়ে আছে। নির্মলা কি বুঝতে পেরেছে আমি রোজ ওর হাসপাতালের পাশে দাঁড়িয়ে থাকি? আরও কি কোনোদিন সে আমাকে দেখেছে নাকি? আমি বললাম, তা ভালো আছেন আপনি? মন্দ নয়। আপনি মেডিকেল কলেজ ছাড়লেন কেন? ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে ছিলেন তো। আমি ওর কথা উড়িয়ে দেওয়া সূচক হেসে বললাম, ও আরে ও কিছু না, কত ভালো ছেলে ছিল। আপনিও তো খুব ভালো ছাত্রী ছিলেন। আমার মরা কাটা পোষালো না। ও খপ করে একটা প্রশ্ন করে বসল। এই প্রশ্নের জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। বড় ব্যথা দিল প্রশ্নটা করে। বিয়ে করেছেন? হ্যাঁ, না। আচ্ছা, আজকে চলি। হ্যাঁ, নমস্কার। দাঁড়ান, ছাতাটা নিয়ে যান।
ভিজছেন বলে ছাতাটা নিয়ে এলাম, কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হবে। চলে এলাম ছাতা নিয়ে, নিজে যাইনি, ছাতা অন্যের হাত দিয়েই ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। এর পরের বছরই কি সেই বছরই নির্মলার বিয়ের সংবাদ পেলাম। এরপরে নির্মলার সঙ্গে আমার দেখা হয়েছিল আর একটি বার। আমহা স্ট্রিট বেয়ে আমি হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা মোটর দাঁড়িয়ে গেল পাশে। নারী কণ্ঠে কে যেন বলল, এই যে, নমস্কার। চেয়ে দেখি নির্মলা, বেশ মোটা হয়েছে। আমার লজ্জা হলো হঠাৎ এভাবে ওর সঙ্গে দেখা হওয়াতে, কারণ আমিও মেদবৃদ্ধির পথে কম অগ্রসর হইনি। ওর চেয়ে দুজনের পাল্লাপাল্লিতে বোধহয় আমি জিতব। কোথায় যাচ্ছেন? আসুন, গাড়িতে উঠুন। ও একাই ছিল গাড়িতে। না না, আর গাড়িতে উঠবো না, ধন্যবাদ। এই তো সুকিয়া স্ট্রিট যাচ্ছি। গাড়িতে আসুন না, নামিয়ে দেবো ওখানে। সুকিয়া স্ট্রিটটা কোথায় বলুন? না না, থাক থাক, থ্যাঙ্কস। ওই তো পাশের গলি, মোড়ের মাথায়। কতটুকু? আমি একাই চলে যাব, নমস্কার, আসি। হ্যাঁ। নির্মলা আমার দিকে কেমন যেন এক প্রকার করুণা এবং সহানুভূতির দৃষ্টিতে চাইল। সেটাই আমার অসহ্য হলো। আমি আর দাঁড়াতে পারলাম না। নিজে মোটা হয়েছি বলে লজ্জাও হলো ওর সামনে দাঁড়াতে। এরপর ওর সঙ্গে আমার আর দেখা হয়নি। সে আজ বহু বছরের কথা, 17-18 বছর আগেকার কথা। দিন যায় যত, নির্মলার কথা ততই ভুলি। ক্রমে নির্মলার ছবিও অস্পষ্ট হয়ে এসেছে। এমন সময় একদিন এক ব্যাপার হয়ে গেল। মাসখানেকও হয়নি, আমাদের কলেজে বিএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে। অন্য কলেজের কয়েকটি মেয়ে পরীক্ষা দিচ্ছে। মেয়েদের পরীক্ষা আমি তত্ত্বাবধান করছি এবং পাহারা দিচ্ছি সেই রুমে। একটা মেয়েকে দেখেই আমার মন যেন হঠাৎ ছ্যাঁত করে উঠল। আমি অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইলাম। এর মুখ আমার সুপরিচিত। মনে হলো অনেক দিন আগে একে আমি চিনতাম। আমি ওর মুখের দিকে চেয়ে ভাবছি, একে আমি কোথায় যেন দেখেছিলাম। হ্যাঁ, প্রথম যৌবনের কোনো এক দিনে আমি একে দেখেছিলাম। হঠাৎ আমার চমক ভাঙল। কি মনে করবে, আমি প্রৌঢ় অধ্যাপক, ওরা অন্য কলেজের মেয়ে, আমাকে চেনে না, কি না কি ভাবতে পারে। মেয়েটির ব্যাপার দেখে বুঝলাম সে ফাঁপড়ে পড়েছে। দুটি প্রশ্ন আছে উদ্ভিদ বিজ্ঞানের, একটি হিস্টোলজির, অপরটি মরফোলজির। মেয়েটি একটা লতার অংশ সরু করে কেটেছে, কিন্তু কিছুতেই সেটাকে রাঙাতে পারছে না। 3-4 ধরে চেষ্টা করল সে। ওর হাত কাঁপছে, চোখে জল টলমল করছে। আমি দেখলাম মেয়েটি এ কাজ কখনো মন দিয়ে করেনি। সিনেমা দেখে বেরিয়েছে, ক্লাসে ফাঁকি দিয়ে এখন নিজেই ফাঁকে পড়ে গিয়েছে। কাছে গিয়ে বললাম, কি হচ্ছে খুকি? মেয়েটি কাঁদো কাঁদো সুরে বলল, সেকশনটা স্টেন নিচ্ছে না, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তুমি কোন কলেজের স্টুডেন্ট? স্কটিশ চার্চ। সেকশন কাটতে শেখোনি তো? এত মোটা করে কেউ সেকশন কাটে নাকি? তাছাড়া দেখছো না, এই লতায় লাল হরহরে আঠা রয়েছে। ওটা অ্যালকোহলে ধুয়ে না নিলে কখনোই স্টেন নেয়। এটা অ্যালকোহলে একবার ওয়াশ করে নাও, যাও। মেয়েটি আমার কথায় সেটা অ্যালকোহলে ধুতে গেল। কিন্তু মা লক্ষ্মী দেখলাম সিনেমা দেখেই কাটিয়েছে, লেখাপড়া কিছুই করেনি। বললাম, ও কি হচ্ছে, তুমি অ্যালকোহলে ধুতে জানো না? গ্রেডে তোলো, নইলে সেকশনটা গুলিয়ে যাবে যে। আগে 20, তারপর 50, তারপরে 70, তারপরে 90, তারপর অ্যাবসলিউট অ্যালকোহলে তোলো। কেন, লাইজল দিয়ে ধুয়ে ফেলবো না? পাগলি, আরে লাইজল দিয়ে ধোবে কেন? অ্যাবসলিউট অ্যালকোহলে আগে তোলো,
ওর হাত কাঁপছে। কখনো এ কাজ সে করেনি। গ্রেডে তোলা কাকে বলে তাই ভালো করে শেখেনি হাতে কলমে। আমার বড্ড মায়া হলো। বললাম, ছেড়ে দাও ছেড়ে দাও খুকি, তুমি মরফোলজি সেকশনটা ট্রাই করো, এটা আমি দেখছি। আমি ল্যাবরেটরির হেড অ্যাসিস্ট্যান্ট নরেনকে ডাকলাম। নরেন আমারই ছাত্র। তাকে বললাম, নরেন নরেন এই এসো তো একটু, এ নাও এই সেকশনটা মাউন্ট করে নিয়ে এসে দাও তো। নরেন আমার মুখের দিকে চেয়ে দেখে সেকশনটা হাতে নিয়ে চলে গেল। হয়তো ভাবল প্রৌঢ় অধ্যাপকের এত দুর্বলতা কেন, সুন্দরী মেয়ে দেখে তাকে পরীক্ষায় বেআইনিভাবে সাহায্য করছেন। একটু পরে নরেন বেশ চমৎকারভাবে নিপুণ হাতে সেকশনটা স্লাইডের ওপর বসিয়ে কানাডা বালমাম দিয়ে বন্ধ করে আমার হাতে এনে দিল। আমি নিয়ে গিয়ে বললাম, এই নাও খুকি। তার প্রশ্নের উত্তর বেআইনিভাবে পেয়ে মেয়েটি কৃতজ্ঞতামূলক হাসল। অনেকদিন আগে এ হাসি আমি যেন কোথায় দেখেছি। এ হাসি আমার কুয়াশাচ্ছন্ন জীবন দিনের প্রথম অরুণ রাগের হাসি। বিস্মৃত অরুণ রাগের সে শুভক্ষণটি আজও কি আমি ভুলেছি? মৃদু কৌতূহলের সুরে প্রশ্ন করলাম, তোমার নাম তো নীলিমা বসু লেখা রয়েছে, তোমার বাড়ি কোথায়? লোয়ার সার্কুলার রোড। ডাক্তার বিভাস বসুকে চেনেন? ডাক্তার বি বসু? হ্যাঁ হ্যাঁ, আই স্পেশালিস্ট, তাই তো? হ্যাঁ, তিনি আমার বাবা। ও তাই নাকি? বেশ বেশ। আমার মাথা ঘুরে উঠল। ডক্টর বিভাস বসু নির্মলার স্বামী। মেয়েটি হেসে বলল, আসবেন আমাদের বাড়ি, বাবা খুব খুশি হবেন। শেষ হলো আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মরফোলজি। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে যেতে ভুলবেন না। কিন্তু প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।